হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার জিমিন। কথাটা বলে কেকে হাজির হয় তে। সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জিমিন, তখনই শুনতে পায় তের কণ্ঠ। এটা ওর কাছে নতুন কিছু নয়, সকাল থেকে সবাই উইশ করে গিফট দিলেও তের উইশটা সবচেয়ে ভালো লাগে। তের পেছন পেছন হাজির হন আয়ু আর ইয়োনো। দ্রুত ছোট টেবিলে কেক রেখে তে বলে ওঠে, আয় আয় জলদি কেক কেটে ফেল, সময় নেই আমার হাতে। বলেই তে টেনে নিয়ে এসে বসিয়ে দেয় জিমিনকে। জিমিন সবার থেকে তাকে কেক কাটে। কিছুক্ষণের মধ্যে সবাই আনন্দমত্ত হয়ে পড়লেও জিমিন খুঁজছে তের সঙ্গে একা কথা বলার সুযোগ। অবশেষে ফাঁকা হয় ঘর। তে রেডি হতে শুরু করে দৈনন্দিনের জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। তখন জিমিন এসে টেনে নিয়ে তেকে পেটে বসিয়ে দেয়। আচমকা ঘটনায় একটু অবাক হয় তে। কিছু বলবি জিমিনা? জিমিন ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, আজ তোমার জন্মদিন তাই না তে? ভুরকুচকে তাকায় তে। এ কেমন করছে জিমিন? নিজেকে সামনে এসে বলে, হ্যাঁ এসব কেমন প্রশ্ন জিমিন? যা বলবো তাই শুধু বলবি, সেটারই উত্তর দিবি, ওকে? তে সম্মতি জানায়। আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি আমাকে? সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ হাসে তে। এ কেমন অদ্ভুত প্রশ্ন করছিস বাবু তুই? তুই কিছু চাবি আর আমি তা দেব না? তুই তো এই প্রথম আমার থেকে কিছু চাইলি, মানা করার সাথে আছে আমার? সত্যি তুই দিবি তো? তে কিছু না ভেবেই সায় দিয়ে বসে। জিমি তের হাতে একটা পেপার গুজে দেয়। দৃষ্টি শুরু হয়ে যায় তের। এটা কি? এটা একটা নিউজ পেপার। এখানে বিজ্ঞাপন বেরিয়েছে একটা বড় কোম্পানির জবের ব্যাপারে, আর আমি চাইছি তুই জব কর। তারপর আস্তে আস্তে এখান থেকে আলাদা হয়ে যা। আকাশ থেকে পড়েতে জিমিন কি সব বলছে? অস্পষ্ট সুরে বলে ওঠেতে, এসব কি বলছিস তুই জিমিন? জব, আলাদা হওয়া, কোম্পানি, কিছুই তো বুঝতে পারছি না। অবশেষে কি তোর কাছে আমি ভাই হয়ে গেলাম রে জিমিন? আমি সেটা বলিনি। তুই আমার বোনের চেয়েও কোনো অংশে কম নস, বরং তার থেকে বেশি। এই বাইরে থাকলে তুই বাঁচতে পারবি না তে। আমার মা তোকে সহ্য করতে পারে না, তাই আমি চাই তুই আলাদা হয়ে থাক। তোর বাইরেটা সহ সব ব্যবস্থা করে ফেলেছি, আর নেটের মাধ্যমে সব সাবমিট করে দিয়েছি। তুই শুধু ইন্টারভিউ দিতে যাবি। কিন্তু জিমিন, থামিয়ে দেয় জিমিন থেকে। কমলভাবে ধরে তের হাত, নরম সুরে বলে ওঠে, কোনো কিন্তু নয় তে। তুই আজই ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিস, আর তুই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই অবশ্যই এই পদে জব পাবি। পার্ট টাইম জব এটা, মানা করতে পারে না তে। ইউনিভার্সিটিতে যাওয়ার বদলে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। জানে না কি ইন্টারভিউ দেবে। কোনো প্রস্তুতি ছাড়া যে তার জব হবে না সেটা সে নিশ্চিত। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে অবাক চোখে আশপাশটা দেখে দুটো বড় বিল্ডিং জয়েন করা একসাথে, পুরোটাই চকচক করছে। উপরে বড় বড় লেখা জিওন কোম্পানি। সামান্য রোগ দিয়ে এগিয়ে ঢুকে যায়। সিকিউরিটি গার্ডকে বলে ভিতরে যায়। তাকে বসতে দেওয়া হয় কেবিনের বাইরে। অফিসে এমডি এখনো আসেনি। সবাই বসে অপেক্ষা করতে থাকে তে। শেষ অনেকেই এসেছে ইন্টারভিউ দিতে। তাদের দিল কিছু চাই আসে না, কারণ চাকরিতে ওর মধুর মন নেই। শুধু এসেছে জিমিনের জন্য। কিছুক্ষণ পরেই এক মহিলা এসে তার সামনে দাঁড়ায়। এখানে কিমটিয়ংকে। তে কিছুক্ষণ স্থির থেকে উঠে দাঁড়ায়। আমি কিমটিয়ং। আপনাকে ভিতরে ডাকা হয়েছে, আসুন আমার সাথে। প্রশ্ন সুযোগ চেহারা নিয়ে তাকাইতে না পেরে প্রশ্ন করেই ফেলে, একটু আগে যে অ্যানাউন্সমেন্ট করা হলো অফিসের এমডি আসেনি, তাহলে? হ্যাঁ, কিন্তু আমরা জরুরি ডাক পড়েছে। হয়তো ভম্বতা না কাটাতেই মহিলাটি চলে যায়। তিনি নিজেও পা চালাতে শুরু করে। মহিলাটি একটা কেবিন দেখিয়ে দেয়। দরজার সামনে নেম প্লেট লেখা কিম নামচুন। এক লোক নামটা দেখে ঢুকে পড়ে যায় দরজা খুলেতে। মি আই কামিং? ইয়েস, কামিং। এক গম্ভীর এবং চাপা গলা শুনে পা ধরে যায় তে। এলোমেলো পায়ে ঢুকে পড়ে কেবিনে।
চেয়ারে বসে থাকা মানুষটি জানালার দিকে মুখ করে উল্টো হয়ে বসে আছে। মানুষটাকে দেখার জন্য আঁকাবাকু করতে শুরু করলো তের মন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাকে। অবশেষে চেয়ারের দিকে ঘুরে থাকা ব্যক্তিটি যাকে দেখে বিস্ময়ের সপ্তম আকাশে বাঁচতে থাকে তে। স্ফুট সুরে বলে ওঠে, আপনি? রহস্যময় ভাবে সামনের মানুষটা হাসতে থাকে আর হাসতে হাসতে বলতে থাকে, প্রথমেই বলেছিলাম পৃথিবী গোল, আর ভাগ্যে থাকলে আমার সামনাসামনি আবার হতে হবে, বারবার হতে হবে, না চাইলেও হতেই হবে। বাহ, তোমার লাক এত ভালো জানতাম না। না হলে কি এই জীবন জাঙ্কুকের সাথে আবারও দেখা হতো তোমার? এই অদ্ভুত লোকটির সঙ্গে আবার যে সাক্ষাৎ হবে এবং এত তাড়াতাড়ি তাদের ভাবনার বাইরে ছিল। জাঙ্কুক নীল রঙের কলম দিয়ে নিজের মাথায় স্লাইড করছে আর মুখে ঝুলে রেখেছে সুন্দর হাসি। যেই হাসিতে কাবু হয়ে যেতে পারে অনেক মেয়ে, তাও খুব সহজেই। তবে তে এত সহজে কাবু হতে চায় না, কিছুতেই না। কিছুক্ষণ চুপ থেকে আবারও মুখ খুলে জাঙ্কুক, কিন্তু এত তাড়াতাড়ি দেখা হবে সেটা আমিও আশা করিনি। আমার মনে হচ্ছে কোনো দিক থেকে তুমি আমাকে ফলো করছো। Am I wrong? Yes, wrong. আমি আপনাকে ফলো করাতে দূর ছায়াও মারতে চাইনি। কথাটা বলে চলে যেতেই উদ্বেগ হয় তে। পিছন থেকে জাঙ্কুকের জোর গলা ভেসে আসে, ফিউচার অফিসের বসের সঙ্গে এমন রুট ব্যবহার করা উচিত নয়, নয়তো পরে চাকরি চলে যেতে পারে। তে হতভম্ব হয়ে পিছনে ফিরে। ততক্ষণে চোখের পলকে জাঙ্কুক চেয়ার থেকে উঠে সোজাতে সামনে বরাবর দাঁড়িয়ে পড়েছে। এত দ্রুত লোকটাকে এত কাছে থেকে পরিচিত নয় তের হাত থেকে তার ফাইল। সেকেন্ডেই তা ধরে ফেলে জাঙ্কুক। তবে তেকে ফিরে দেয় না সে। নিয়ে বসে পড়ে নিজের চেয়ারে। মুখ ফুলিয়ে টিউ পিছন পিছন যায় জাঙ্কুকের। টেবিলে থাবা দিয়ে বলে, এই যে আমি ফিরে দিন আমার ফাইল। কথাটা জাঙ্কুকের কান পর্যন্ত পৌঁছায় না। পায়ের উপর পা তুলে টের ফাইলটা ঘাটাঘাটি করেছে জাঙ্কুক। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে বাঁকা হাসি ফুটে দিলে বলে, কিম টিউ, ভেরি ইমপ্রেসিভ নেম। আপনি কি আমার ফাইলটা দিবেন? তুমি তো এখানে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিলে, রাইট? না দিয়ে চলে গেলে কি করে চাকরি পাবে বলো তো? বলে তের দিকে ভুরু উঁচিয়ে তাকায় জাঙ্কুক। আপনি আমার ইন্টারভিউ নেবেন? কিন্তু কি করে? আপনি অফিসের বস নন, কারণ আমি নেম প্লেটে দেখেছি এটা কিম নামচিনের কেবিন। আর আপনি একটু আগে নিজের নাম জিওন জাঙ্কুক বলেছেন। জাঙ্কুক অবাক চোখে তাকিয়ে নিজের ডান হাত তুলে বৃদ্ধ তর্জনী আঙুল দুটো লাগিয়ে বলে, তোমার মেমোরি তো বেশ ভালো। মাত্র একবার নিজের নাম বলেছি আর মনে থেকে গেছে। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এখন যার কেবিনে বসে আছি সে আমার বাবা হন, আর আমি তার বড় ছেলে। ভবিষ্যতে এই কেবিন আমার হবে, সো এই কেবিনে আমি আসতেই পারি। ওয়েট, ইন্টারভিউতে তুমি দিতে এসেছিলে তাই না? বাট আমার মনে হচ্ছে ইন্টারভিউ তুমি না, আমি তোমার কাছে দিতে এসেছি। তে চুপ হয়ে যায়, মনে মনে বকতে থাকে জিমিনকে। এখন যেতেও পারছে না সে, আবার যেতে মন চাইছেও না, তাই চুপচাপই দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক থেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। তের চুপ থাকা দেখে মিটি মিটি হাসে ফাইলের আড়ালে। ও অফিসে আসে না, তবে আজ এসেছে বাধ্য হয়ে। কিম নামজুন ওর বাইকের চাবি নিয়ে রেখে দিয়েছে যাতে জাঙ্কুক বাইরে না বের হয়। আজ জাঙ্কুকের বাইরে বের হবার কথা ছিল বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে। অগত্যা চাবি নিতে অফিস পর্যন্ত এসে পড়েছে সে। নামজুনের কেবিনে ঢুকে নামজুনকে না দেখে সরাসরি সেখানে টেবিলের উপর পা তুলে বসে থাকে সে। কম্পিউটার অন করতে সিসিটিভি ফুটেজে ওর নজরে আসে তে। আজ জাঙ্কুক সুযোগ পেয়েছে তের মাঝে কি আছে তা জানার জন্য এবং সেটা বোঝার জন্য। সেটা হাতছাড়া করতে চায়নি জাঙ্কুক। প্লিজ সিট মিস তে, আমি এখন আপনার ইন্টারভিউ নিতে যাচ্ছি, সো বি রেডি। জাঙ্কুকের কথায় ধীরে পায়ে হেঁটে গিয়ে জাঙ্কুকের সামনাসামনি চেয়ারে বসে পড়ে তে। তখনই নক পড়ে দরজায়। জাঙ্কুক উঁচু গলায় বলে, কামিং। একজন মেয়ে ঢুকে পড়ে কেবিনে।
মিনমিন করে বলে, আমাদের স্যার কিছুক্ষণের মধ্যে অফিসে আসছেন। বলছি যে আপনি কি এনার ইন্টারভিউ নেবেন? নিলে স্যার আপনার সঙ্গে আমাকে থাকতে বলেছে। আসলে আপনি অফিসে তেমন কিছু জানেন না তো, তাই। তীক্ষ্ণ চোখে তাকায় জাংকুক। মিঠে একটা ঢোক গিলে চোখ নামিয়ে শান্ত সুরে জাংকুক বলে, ওকে, তুমি থাকতে পারো, কিন্তু টুর শব্দ যেন আমি না শুনি তোমার মুখ থেকে। মেয়েটি মাথা দুলিয়ে চুপ থাকে। জাংকুক এক হাত নিজের থুতুতে রেখে তের দিকে নিজের দৃষ্টি স্থির করে। কি আছে এই মেয়েটার মধ্যে? কেন চেনা মানুষের প্রতিচ্ছবি কেন বারবার তার মাঝে ভাসছে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে জাংকুক। ঠিকই পুরোপুরি জানতে হলে তার কাছাকাছি থাকা বেশ প্রয়োজন। তার ব্যবস্থাও ভেবে রেখেছে জাংকুক। থমথমে গলায় প্রশ্ন করে, তুমি কি এর আগে কোথাও জব করেছো? এক্সপেরিয়েন্স আছে তোমার? না, এর আগে আমি কোথাও জব করিনি। জাংকুক কিছু বলার আগে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে, কিন্তু আমাদের এখানে যতই পার্ট টাইম জবের জন্য মানুষ নেই, আমাদের এক্সপেরিয়েন্স লোক লাগবে। আমাদের স্যার বলেছেন। আমি তোমাকে চুপ থাকতে বলছি না? যদি চুপ না থাকতে পারো, সামনের দরজা আছে, গেট লস্ট। কঠোর গলায় বলল জাংকুক। গুটিসুটি মেরে চুপ হয়েছে মেয়েটি। এবার জাংকুক উঠে দাঁড়ায়। টেবিলে দুহাত ভর দিয়ে তের দিকে হালকা হয়ে যায় সে। তে পলকহীন ভাবে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার কাছে ভালোবাসা মানে কি? জাংকুকের এমন অদ্ভুত প্রশ্নে বিষম খাই দাঁড়িয়ে থাকা মেয়েটি। চোখ বেরিয়ে আসার উপক্রম হয় তের। তবু নিজেকে সামলে আনমনে বলে, আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাসঘাতকতা মনে হয়। ভালোবাসা শব্দটি শুধু আছে, কিন্তু এর মানে কিছুই নেই, এর ভিত্তি নেই। ভালোবাসা জিনিস বোধহয় দুনিয়াতেই নেই। এই স্বার্থপর দুনিয়াতে ভালোবাসা নামক শব্দটার রূপকথা ছাড়া কিছুই নয়। কপালে ঢের কয়েকটা ভাঁজ পড়ে জাংকুকের। ওই মেয়েটির মনে ভালোবাসা নিয়ে কিসের এত ঘৃণা ভেবে পেল না সে, যে ও কোনো বিশ্বাসঘাতকতার শিকার। জাংকুক পিছন ঘুরে জানালার দিকে মুখ করে সিট্টু করে বলে ওঠে, না, ভালোবাসা বলতে দুনিয়াতে একটা অনুভূতি আছে। ভালোবাসা মানে একে অন্যকে বুঝতে শেখা। ভালোবাসা মানে সারা জীবন নিজের হাতের মাঝে নিতে চাওয়ার ইচ্ছা। ভালোবাসা মানে এক অনন্য অনুভূতি, এক দামি অনুভূতি, যেটা যার তার প্রতি আসে না, আবার যার প্রতি আসে তাকে হারিয়ে ফেলার ভয় থাকে। এক সময় বোধ হয় হারিয়ে ফেলতেও হয়। দুর্বল হয়ে পড়ে জাংকুক। হৃৎপিণ্ডে কেউ করাঘাত করছে সজোরে। চিরদের প্রিয়সী আছে, আশেপাশে কোথাও আছে। তবে এক মুহূর্তে নিজের দুর্বলতাকে ধাপাচাপা দিয়ে জাংকুক ফিরে তাকায় তের দিকে, ফুটে তুলে এক অদ্ভুত হাসি। আবারও হেরে পড়ে তের দিকে। তে পিছিয়ে যাওয়ার জায়গা পায় না। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পেছন দিকে হেরে যাইতে ও পড়ে যাবার আগেই দ্রুত গতিতে তের পিঠে হাত দিয়ে ধরে নেয় জাংকুক। তে তাল সামলাতে জাংকুকের শার্টের করা সজোরে চেপে ধরে। মিশে যায় জাংকুকের মাঝে, নিজের বর্বর নয়ন দুটো দিয়ে বিষময় দৃষ্টিতে নিক্ষেপ করে দিয়ে। এই স্পর্শ তাকে টানছে, বারে বারে শিহরণ জাগাচ্ছে। গলায় চেপে ধরা অবস্থাতেই কাঁপতে শুরু করে তার দুটো হাত। জাংকুকের ভুরুচুগুলো উঁচু করে ইশারা করে বলে, সাবধানে, পড়ে যাবে তো। ইন্টারভিউ দিতে এসে হাত পা ভাঙলে নিশ্চয়ই ভালো দেখাবে না। চোখ নামিয়ে পিটপিট করতে থাকে তের চোখ জোড়া। নেশায় যেন ডুবে যাচ্ছে জাংকুক। এই মেয়েটার প্রতি তার প্রত্যেকটা পদক্ষেপ যেন নিজের অজান্তেই করছে। কেন করছে তার কারণও অজানা। অজানা থাকা কি ঠিক? কিছু কিছু বিষয় আমাদের কাছে হয়তো অজানা আর দুয়াশায় থেকে যেতে হয়, এটাই নিয়ম। হালকা কাশির আওয়াজ পেয়ে ছেড়ে দেয় জাংকুককে। জাংকুক সরে আসে। ওই মেয়েটি চোখ নামিয়ে হালকা কাশছে। হয়তো তেও জাংকুকের ধ্যান ভাঙিয়ে দেওয়ার জন্যই কাশছিল। জাংকুক নিজের প্যান্টের পকেটে হাত ঢুকে একটু বাঁকা হয়ে বলে, তোমার চাকরি হয়ে গেছে মিস্তে। কাল থেকে নো, আজ থেকে জয়েন করতে পারো।
আই ডোন্ট মাইন্ড। বিস্ফোরিত চোখে তাকাইতে, ওর চাকরি এত সহজে কি করে হতে পারে? আমার চাকরি কি করে হলো? ইন্টারভিউ তো হলো না। হলো তো, এত কঠিন প্রশ্ন ধরলাম তোমায়, তুমি উত্তর দিয়েছো, কিন্তু নেগেটিভ ভাবে। নো প্রবলেম, ইউ আর সিলেক্টেড। কিন্তু স্যার, ও আমাদের কাজ জানে কিনা তাও তো জানি না। মেয়েটির কথায় চোখ রাঙিয়ে থাকায় জাংকুক চোরা গলায় বলে, দরকার হলে আমি শিখে দেব। এনি প্রবলেম? দ্রুত মাথা এদিক সেদিক নাড়ায় মেয়েটি, তারপর চলে যায় বাইরে। মেয়েটি যাওয়ার সঙ্গে সঙ্গে টিও ফাইল নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। জাংকুক বলে ওঠে, আজ থেকে জয়েন করবে না? না, কাল থেকে করব। কোনো সমস্যা হবে? না, না তো। নো প্রবলেম, ইওর উইশ। তে দরজা খুলে বেরিয়ে আসে। বুক ধুকপুক করছিল তার। এই অজানা অনুভূতি কেন জাংকুকের সামনে এলে হচ্ছে তার? এই অনুভূতির সামনে দাঁড়ানো যে বড্ড অস্বস্তিকর। এটা এড়িয়ে চলার কি কোনো উপায় নেই? ভাবতে ভাবতে এক পা করে চলতে শুরু করতে। তবে একদিকে সে খুশি, এবার অন্তত নিজের খরচ চালাতে পারবে সে। ইউনো ভাইয়ের থেকে টাকা নিয়ে মামির থেকে কথা শুনতে হবে না তার আর। কথাটা ভাবতে খুশি খুশি হয়ে যায় তার মন। টেবিলে চোখ বুঝে চেয়ারে বসে টেবিলের দুই পা তুলে মাথার পিছনে হাত দিয়ে বসে আছে জাংকুক। এমন সময় প্রবেশ করে তার বাবা কিম নামচুন। রুমে ঢুকেই উনি রেগে বলতে শুরু করেন, জাংকুক, তুই আজ আমাদের ইন্টারভিউ ক্যান্সেল করে দিলি কেন? আর এমন একটা মেয়েকে সিলেক্ট করলি যার কিনা কোনো এক্সপিরিয়েন্সই নেই। কেন করলি এমনটা? তুই যে বাইকের চাবি নিতে এসেছিলি সেটা আমি জানি, তাই বলে এত বড় ক্ষতি করছিস কেন অফিসের? আইসে চোখ করে জাংকুক ধীর গলায় বলে, রিল্যাক্স ড্যাড, আমি চাই ওই মেয়ে এখানে জব করুক, তাই ওকে সিলেক্ট করেছি। ওর জব ক্যান্সেল করার কথা ভেবো না। আর হ্যাঁ, আর একটা খবর আছে, তোমাকে জানিয়ে রাখতে চাই আমি কাল থেকে অফিসে আসছি। আই থিঙ্ক এতে তোমার কোনো আপত্তি নেই। অফিসে আসবি ভালো কথা, আমিও তাই চাই। তুইও আস্তে আস্তে অফিস সামলাতে শুরু কর, কিন্তু তোর রাগ জেদ কন্ট্রোল করতে হবে তোকে। তুই জানিস এসব শয়তানের কাজ, আর আমরা শয়তান নই, আমরা ভ্যাম্পায়ার। আমাদের গুণ ধৈর্য ধারণ করা, রাগ দমিয়ে রাখা, জেদকে মরে জায়গা না দেয়া, এটাই আমাদের পরিচিতি। আমি জানি ড্যাড, কিন্তু তুমি জানো আমি কেন এমন। ইচ্ছে করে এমন হয়নি, হতেও চাইনি আমি। আমাকে বানানো হয়েছে, আর আমাকে এমন বানিয়ে। কথাটা শেষ হবার আগে বেজে ওঠে কারোর ফোন। এই ফোনের রিংটোন তো জাংকুকের নয়। নামজুনের মুখের দিকে একবার তাকিয়ে দেখে টেবিলে কারোর ফোন বাজছে। হাত বাড়িয়ে ফোনটা নেয় জাংকুক। এটা তীর ফোন। ফাইল হাতে নিয়ে দ্রুত বেরিয়ে গেলেও ফোন আর পার্স নিয়ে যেতে ভুলে গেছে সে। কিছুক্ষণ পর ফোনের কল কেটে যায়। নামজন কৌতূহলী হয়ে বলে ওঠেন, কার ফোন এটা? তে মানে ওই মেয়েটার ফোন। বলতেই আবার বেজে ওঠে রিংটোন। স্ক্রিনে ভাসতে থাকে জিমির নামটি। দেরি না করে কল রিসিভ করে এবার জাংকুক। ওপাশ থেকে ভেসে আসে মেয়ের কণ্ঠ, তে কখন আসবি তুই বলতো? দুপুরে মাঝে কি আসবি নাকি লেট হবে? মা একটা পার্টির আয়োজন করেছে আমার জন্মদিনের জন্য। তোর আসতে লেট হলে পার্টি ক্যান্সেল, ওকে? জাংকুক কিছুটা মুগ্ধ হয়। ওর পক্ষের মানুষটি মনে হয় তাকে বেশ ভালোবাসে। হালকা সে বলে ওঠে, দুপুরের মধ্যে পৌঁছে যাবে সে। পার্টিটা নিশ্চিত করতে পারেন। জিমির ওভারপাস থেকে বেশ বিস্মিত হয়। ভালোভাবে নাম্বারটা চেক করে আবার কানে ধরে উৎসুক কণ্ঠে বলে ওঠে, হ্যালো, কে আপনি? টিয়ার ফোন আমার কাছে কি করে? ও ঠিক আছে তো? ও ঠিকই আছে, রাস্তায় আছে আমার যতদূর মনে হয়। আসলে আমি জন জাংকুক বলছি। ইন্টারভিউ দিতে ফোন শো ফার্স্ট ফেলে গেছে আপনার খিচুড়ি মার্কা বোন। বনি তো না? জিমিন কিছুটা নিশ্চিন্ত হয়। কয়েকটা শ্বাস নিয়ে হেসে ফেলে জাংকুকের কথায়। আসলে দেখ খিচুড়ি মার্কা। মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ও আমার বোন হয়।
ওর চাকরি কি হয়ে গেছে? হয়েছে। কাল থেকে তাকে জয়েন করতে হবে। ওহ, থ্যাংক ইউ। জাংকুক হাঁটতে হাঁটতে চাপা সরে বলে ওঠে। থ্যাংক ইউ দিলে তো চলবে না। যতটুকু আপনার কথাই বুঝলাম, আপনার বার্থডে আজকে, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর বার্থডে পার্টিও রাখছেন। এই পার্টিতে ইনভাইটেশন না পেলে যে মন বড্ড খচখচ করবে। মানে আপনার বোনের পার্স আর ফোন ফেরত তো দিতেই হবে, তাই নাকি? সো আপনি যদি অবশ্যই আসবেন আজকে পার্টিতে, আমার ভালো লাগবে টেস্ট সার হিসেবে। জাংকুক রহস্যময় হাসি হাসে। তার কাছে এটি মেঘনা চাইতে জলের মতো। ও আসক্ত হয়ে পড়েছে এক অচেনা মেয়ের প্রতি। এই আসক্ত ছিল তার তেজের প্রতি। ৩৯ বছর আগে সেই তেজের প্রতি, যেই তেজুকে তের মাঝে দেখতে পাচ্ছে ও। ওকে, তাহলে রাখছি। কথাটা বলেই কেটে দেয় জাংকুক ফোনের কল। ভাবুক হয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের ড্যাটের দিকে আর চোখে তাকিয়ে কপট সুরে বলে, আমার বাইকের চাবি দাও। নামজন কিছু না বলে দিয়ে দেয় চাবি। জানে এই ছেলের সঙ্গে পারা যাবে না। সে অন্যরকম। ওর রাগ ও সত্তাকে পুরো নিয়ন্ত্রণ করেছে। ওর সত্তাকে ও হারিয়ে ফেলছে। সেই সত্তাকে ফিরিয়ে আনতে ভালোবাসার প্রয়োজন। সেই ভালোবাসা তো ওর কাছে নেই। অনেকক্ষণ ধরে কিছু একটা খুঁজে চলছে তে। কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে বসে পড়ে সে বেডে। জিমিন অনেকক্ষণ ধরে তা খেয়াল করে বলল, কিছু খুঁজছিস? তের চোখ মুখ লাল করে বলে, পার্স আর ফোন জিমিন, কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না, প্রচুর রাগ লাগছে এখন। জিমিন মুখটি বেশ বলে, সত্যি তুই খিচুড়ি মার্কাতে? জাংকুক স্যার কি বলছিল, তুই যা খুঁজছিস তা সব অফিসে ফেলে রেখে এসেছিস। জিমিনের কথায় তে ভুরু কুচকে তাকায় ওর দিকে। জাংকুক স্যারের নাম তুই কি করে জানলি? আর উনি আমাদের খিচুড়ি মাখা বলছেন? জিমিন থেকে সবটা বলে। সবটা শুনে তে বিড়বিড় করে বলে ওঠে, কি লোক রে বাবা, একটু লাজ লজ্জা নেই? নিজে থেকে ইনভাইটেশন কিভাবে চাইছে দেখো। যে ইনভাইটেশন না পেলে ওরা কি না কি হয়ে যাবে। উফ, কি অসহ্যকর লোক একটা। তৎক্ষণাৎ ওর খেয়াল আসে ওর দিকে রোদ দপদপ করে পড়ছে। ওর হাতটা জ্বালা করতে শুরু করছে। অন্যদিকে সরে বসে তে। চোখ মুখ মলিন হয়ে যায়। নিরাশ হয়ে বলে, আমি এমন কেন বলতে পারি জিমিন? কোনো স্বাভাবিক মানুষের মতো কেন রোজ সহ্য করতে পারি না আমি? আমার সঙ্গে সবসময় অদ্ভুত ঘটনা কেন ঘটে? কেন মনে হয় ভাগ্য কোনো সাধারণ মানুষের মতো নয়? কেন আমি এমন জিমিন, কেন? সন্দিগ্ধ হয়ে বলে জিমিন, আমিও জানি না, হয়তো তোর বাবা মা জানবে। কিন্তু ফুফি আর ফুফা যে কেন নিখোঁজ হয়ে গেল, তাও আবার তোর জন্মের 7 দিন পরে, তা কেউ জানে না। কিন্তু মা বলে তোর জন্ম পুরোটাই কেমন জানি অদ্ভুত। জানিস, আমার বিশেষ করতে ইচ্ছে করে না আমার বাবা মা নেই, যেন তারা আছে। আর মামি কেন আমার সম্পর্কে এমন বলে? জিমিন নিজেও ভাবনায় পড়ে যায় আর বলতে শুরু করে, 21 বছর আগে তুই যখন ফুফির গর্ভে ছিলি তখন নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। কৌতূহলে ভরে যায় তের চোখ জোড়া। জানতে আগ্রহ হয়ে ওঠে 21 বছর আগে ঘটনাগুলো। কেন ওর বাবা মা ওকে ফেলে চলে গিয়েছিল হসপিটাল থেকে? কি এমন ঘটেছিল? হতে পারে এর থেকে তো জানতে পারবে ও কেন স্বাভাবিক মানুষের মতো নয়। জিমিনের ডান হাত ধরে অস্থির চাউনি নিয়ে এলোমেলো ভাবে বলে ওঠে, আমাকে আজ বলবে জিমিন? জিমিন মানা করে না, ব্যস্ত কণ্ঠে বলতে শুরু করে ওর জানার সব ঘটনাগুলো। তে মনোযোগী হয়ে পড়ে। 21 বছর আগে ডক্টরের কেবিন থেকে সবে চেক আপ করে ফিরেছে ইয়াংজুন আর সুবিন। মাঝে মাঝে মিষ্টি এসে পেটে হাত রাখছে ইয়াংজুন। সুবিনও পারস্যুল হাসি দিয়ে ইয়াংজুনের হাত যত্নের সঙ্গে ধরে রেখেছে আর অন্য হাতে ড্রাইভিং করছে গাড়ি। ইয়াংজুন প্রেগনেন্ট, তাও 3 মাসের। তবে ও খানিকটা চিন্তিত নিজের পেটে এই 3 মাসের স্বাভাবিকের চেয়েও বেশি বড় হওয়ার কারণে। সুবিন বলেছিল তাদের টুইন বেবি হওয়ার আশঙ্কা আছে, তবে ডক্টর তাদের ভুল প্রমাণ করে। আর এটা বলে চিন্তার কোনো কারণ নেই। তবুও নিজেকে মনস্থির করতে পারছে না ইয়াংজুন। হঠাৎ তার পেটের এক অংশে মনে হলো বেবি কিক মারলো। চমকে ওঠে ইয়াংজুন।
দ্রুত বলে ওঠে। সুবিন দেখো, বেবি রেসপন্স করছে। কি যে বলো না, সবে 3 মাস প্রেগন্যান্সির, এত তাড়াতাড়ি বেবি রেসপন্স করবে কি করে ইয়ংজুনি? ইয়ংজুন চুপ হয়ে যায়। সত্যি তো, তাহলে এটা কি মনের ভুল ধারণা ছিল? একসময় গাড়ি থামিয়ে দেয় সুবিন। গাড়ির একটা টায়ারের প্রবলেম হয়েছে। সুবিনের সঙ্গে ইয়ংজুন নামে। গাড়িতে অস্বস্তি হচ্ছিল ইয়ংজুনির, বমি বমি পাচ্ছিল। সন্ধ্যের দিকে যাওয়ার সময় এই রাস্তা যেমন দিনের বেলায় গাছপালার কারণে প্রাণবন্ত হয়ে থাকে, তেমনি সন্ধ্যা নামতেই ভূতের পরিবেশ সৃষ্টি হয়। ইয়ংজুন এদিক ওদিক হাঁটতে শুরু করে। সুবিন তাকে বেশি দূর যেতে মানা করে। একটু একটু করে হাঁটতে হাঁটতে বেখাই হয়ে পড়ে ইয়ংজুন। বেশ খানিকটাই দূরে এসে পড়ে সে। তখনই ওর খোর কাটে। কোন দিকে যাচ্ছে ও? ও তো নিজে থেকে আসেনি, যেন ওকে কেউ বাধ্য করে নিয়ে এসেছে। ভয় শিউরে ওঠে ইয়ংজুন। আশেপাশে ভয় ভয় পর্যবেক্ষণ করে সে। জঙ্গলের ছোট ছোট গাছ নড়ে ওঠার শব্দ আসতে থাকে তার কানে। একটু একটু করে পিছাতে থাকে সে, চিল্লিয়ে ডাকে, সুবিন! সুবিনের সারা পাওয়া যায় না। হঠাৎ ছোট জমি গাছের আড়ালে কিছু চকচকে নীল চোখ দেখতে পাচ্ছে। মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী তার দিকে চেয়ে আছে। আগ পাশ না ফিরে দৌড়াতে শুরু করে ইয়ংজুনি। পেছন থেকে কিছু পায়ের ধাপের আওয়াজ আসছে, সঙ্গে কোনো অদ্ভুত প্রাণীর ডাক। বুকের ভিতরটা ভয় দ্রুত করছে, প্রাণপণে দৌড়পাট করছে যাতে সে বাঁচতে পারে। একসময় পেটে তীব্র আঁচড়ের অনুভব করে সে। পড়ে যায় রাস্তায়, পেটে বেশ আঘাত লাগে। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে তার অনুভূতি হয় তার পেট থেকে গড়িয়ে কোনো তরল পদার্থ পড়ছে। পেটের দিকে তাকায় ইয়ংজুন। শাড়ির আঁচড় আলতো সরাতেই তার পেটে বড় সড়ো আঁচড়ে দাগ দেখতে পায়। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আর দেখার সাহস পায় না ইয়ংজুনি। দৌড়াতে শুরু করে আবারও ওঠে। পথেই এক বৃদ্ধকে দেখে থেমে যায় সে। থেমে যায় বললে ভুল হবে, থামতে বাধ্য হয়। কেননা বৃদ্ধ লোকটি তার সামনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তেমন চেহারার আন্দাজ পাচ্ছে না ইয়ংজুনি, কিন্তু বুঝতে পারছে লোকটি তাকে পর্যবেক্ষণ করছে। অন্ধকারে কি দেখছে লোকটি? শুরু হয়ে গেছে তাহলে বিপদ। সবাই উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে তাকে। খুঁজেও পেয়েছে, সাবধানে থেকো, নয়তো চিড়ে ঘুরে খেয়ে ফেলবে ওরা। এইসব কি আশেপাশে কথা বলছেন আপনি? লোকটা পাগলের মতো হাসছে, তারপর বলে, তোর গর্বে সাধারণ কেউ নয়, বরং একজন অগ্নিশিখার মতো কেউ একজন বেড়ে উঠছে। তার উপর নির্ভর করে আছে সবাই। যে কাটাবে 39 বছরের সেই ঘুমন্ত অভিশাপ। এখন শুধু অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। ফোরকে চাই ইয়ংজুনি, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বৃদ্ধ লোকটি তার পাশ কাটিয়ে চলে যায়। পিছু ডাকলেও ইয়ংজুনির কথা শোনে না লোকটি। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে ইয়ংজুনি। কি হচ্ছে তার সাথে? সুবিনের কণ্ঠে পিছন ফিরে তাকায় ইয়ংজুনি। যেন প্রাণ ফিরে পায় সে। দ্রুত গিয়ে চাপটে ধরে সুবিনকে হাউমাউ করে কেটে দেয় সে। কি হয়েছে ইয়ংজুনি? আমাকে বলো, কোথায় গিয়েছিলে তুমি? জানো আমি কত ভয় পেয়েছিলাম। কি হয়েছে আমাকে বলো, শান্ত হও ইয়ংজুনি, সবকিছু বলো আগে আমাকে। এত ভয় পেয়েছো কেন? আর কান্নাই বা কেন করছো? কোনো মতে শান্ত করে সুবিন ইয়ংজুনকে। ইয়ংজুন ফুপিয়ে ফুপিয়ে সবটা বলে। সুবিনের কাছে সব অবিশ্বাস্য মনে হয়। সে কমল সুরে বলে ওঠে, এইসব কিছু নয়, আমার কথা শোনো। ওই বৃদ্ধ লোক যদি এসব কিছু বলেও থাকে তাহলে সব মিছিমিছি বলেছে। আজকাল এসব হয় না। ওই যে সাধু বাবা, জ্যোতিষী, এরা সব ভণ্ড। এদের কথা মাথায় রাখতে নেই। ইয়ংজুন তবুও মানে না। তাহলে উনি কি করে জানলেন আমি প্রেগনেন্ট? আমি তো বলিনি সুবিন। সুবিন আরো অনেক কিছু বুঝিয়ে ইয়ংজুনকে শান্ত করতে সফল হয়। তখন ইয়ংজুনের মনে পড়ে ওর পেটে আঘাত লেগেছিল। দ্রুত শরীর গিয়ে পেটে হাত দিয়েছে। সবকিছু স্বাভাবিক লাগে তার। এটা কি করে হলো? ও তো তীব্র ব্যথা অনুভব করেছে। তাহলে তার মনে পড়ে বৃদ্ধ লোকটি বলেছে তার গর্ভে কোনো সাধারণ বাচ্চা নেই। এই আঘাত ঠিক হওয়ার পিছনে তাহলে বাচ্চার কি হাত আছে? সেদিন আর কিছুই বুঝতে পারে না সে। চলে আসে বাড়িতে। কাটতে থাকে দিন। ধীরে ধীরে পেট বড় হতে থাকে। তার সাথে আরো ঘটতে থাকে অস্বাভাবিক ঘটনা।
প্রেগনেন্সির সময় তার রক্তের গন্ধ ভালো লাগতো, ইচ্ছা করতো একটু রক্ত খেতে, কিন্তু পারতো না। আশেপাশে স্বপ্ন আসতো, রাতে ঘুম আসতো না। পেপারগুলো স্বাভাবিক হলেও ওর কাছে মোটেও ঠিকঠাক লাগছিল না। আশ্চর্যজনকভাবে ঠিক 5 মাস 5 দিনের মাথায় ইয়ংজুলির ভিজুয়াল পেইন ওঠে। চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলে সে দ্রুত হসপিটাল নেওয়া হয় তাকে। ডক্টর জানায় দ্রুত অপারেশন করতে হবে। সুবীর অবাক হয়, অস্থির ভঙ্গিতে বলে, এটা কি করে হয় ডক্টর? আমার ওয়াইফের সবে মাত্র প্রেগন্যান্সির 5 মাস 5 দিন হচ্ছে। এত তাড়াতাড়ি বেবি পর্যাপ্ত বড় কি করে হতে পারে? এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় মিস্টার সুবীর। আমাদের মেডিকেল সায়েন্সে এমন অনেক ঘটনা রয়েছে। শুধু ঘটনাটি দুষ্কর বটে, তবুও অসম্ভব নয়। সেই দিনে অপারেশন হয় ইয়ংসুনের। সুবিন সহ ইয়ংসুনের ভাই এবং ইয়ংসুনের ভাবি আয়ু থাকেন বাইরে। সেদিন পূর্ণিমা রাত ছিল। চাঁদ অনেক কাছে দেখা গিয়েছিল, যেন চাঁদ নিচে নেমে এসেছে। কিছু মানুষের ধারণা এমন পূর্ণিমা 99 বছরে একবার হয়। এই দিন নাকি পৃথিবীর মাঝে মানুষের জগতে এক অন্য গ্রহ বা অন্য রাজ্যে জীবের আগমন ঘটে। শুধু এটা কুসংস্কার মানা হয়। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজের বদলে কিকলে হাসির আওয়াজ পাওয়া যায় অপারেশন থিয়েটার থেকে। সেই হাসির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো হসপিটালে। সুবিন আর ইয়ংসুনের কোল জুড়ে আছে এক কন্যা সন্তান। সে ছিল জন্ম থেকে আরেকটি চাঁদ। চাঁদের মাঝেও নিখুঁত থাকলেও সেই কন্যার মাঝে ছিল না কোনো খুঁত। পুরো হসপিটালের মানুষ হুমড়ি খেয়ে পড়ে তাকে দেখার জন্য, কারণ মেয়েটি কান্নার বদলে হেসেছিল। সুবিন আর ইয়ংসুনের চোখ জুড়িয়ে যায় তাদের সন্তানকে দেখে। এই কোন রাজ্যের পরি? নিজেদের দিকে তাকাতেই করে তারা। আর কেউই তো এত সৌন্দর্যের অধিকারী নয়। সুবিন নিজের মেয়ের কপালে চুমু খেয়ে বলে, এই যে মা তুলসী মেলা বসেছে, তাহলে তোমার নাম আজ থেকে কিন্তিয়ং, অর্থাৎ তে। ছোটতে তখন জানালা বাইরে চারিদিকে তাকে খিলখিলিয়ে হাসতে ব্যস্ত। মাত্র কয়েক ঘন্টা আগে জন্মগ্রহণ করা বাচ্চার এত চঞ্চলতা দেখে হতভম্ব ইয়ংসুনি আর সুবিন। ইয়ংসুনি চিন্তা করতে থাকে সেদিনে বলা ওই বৃদ্ধ মানুষের কথাগুলো। হঠাৎ শোবার আড়ালে চাঁদের আলোতে তাকিয়ে থাকতে থাকতে সবুজ বর্ণ হয়ে ওঠে এর বড় বড় চোখ জোড়ার মনি। মূর্তি তার মিলিয়ে যায়। জন্মের পর নিয়মই হচ্ছে বাচ্চারা কাঁদবে, তাদের কান্নার আওয়াজ শোনা যাবে। কিন্তু দেখে যে তা উল্টো হয়, সবাই সেটা পজিটিভলি নেয়নি। বিশেষ করে ডক্টর থেকে বেবি অবজারভেশনে রেখে দেওয়ার জন্য বলেছিল সুবিনকে। সুবিন রিস্ক নিতে চায় না থেকে নিয়ে, সে রাজি হয়ে যায়। বেশ কয়েকদিনের জন্য আলাদা হয়ে যায় তার বাবা মার থেকে। এরপর থেকে সে তার বাবা মার সঙ্গে দেখা হবে না, সেটা কি সে জানতো? জানলে হয়তো। যাই হোক, তেজ যখন বয়স মাত্র 7 দিন, অদ্ভুত রহস্যময় ভাবে গায়েব হয়ে যায় সুবিন আর ইয়ংসুন। তাদের আর কোথাও পাওয়া যায় না। সবাই আকাশ থেকে পড়ে, এতটুকু ফুটফুটে বাচ্চা রেখে কোথায় গেল তারা? কেনই বা গেল? সেদিন থেকে ইয়ংসুনের ভাই নিজের বোনের মেয়েকে বুকে জড়িয়ে নেয়, নিজের ছায় বড় করে তুলে তেকে। সবকিছু জেনে থমেরে বসে আছে তে, চোখে টলমল করছে তার পানি। তার মা বাবা কেন তার প্রতি এই অন্যায় করলো? কেন ছেড়ে গেল তাকে? তাকে চুপচাপ দেখে সিমিন তার পাও ধরে ঝাঁকুনি দেয়। সঙ্গে সঙ্গে সিমিনকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠে দিয়ে সিমিন বুঝতে পারে তার মনের অবস্থা। তার লাল লাল চুলে হাত বুলিয়ে দিতে থাকে জিমিন। মা বাবা আমার সাথে এমন কেন করলো? আমি কি দোষ করেছিলাম রে জিমিন? কেন কেন আমায় এভাবে বাসায় ফিরে চলে গেল তারা? বল না রে জিমিন, বল না। এইভাবে বলিস না তে, হয়তো তাদের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটেছিল। হয়তো ওরা তোকে ইচ্ছে করে ছেড়ে যায়নি। তের কান্নার বেগ বেড়ে যায়। জিমিন তাকে চুপ করাতে অভিমানী হয়ে বলে ওঠে, এটা ঠিক নয় কিন্তু। আজকে আমার বার্থডে আর তুই কেঁদে ভাসিয়ে দিচ্ছিস, আমার মন খারাপ করে দিচ্ছিস তে। তে মাথা ওঠায়, চোখের পানি মুছে ফেলে। জিমিন আলতো হেসে বলে, এখন স্মাইল দে। তে চুপ থেকে কিছুক্ষণ পর মন ভোলানো হাসি দেয়। জিমিনও হেসে দেয়, কিন্তু তের মনে থেকে যায় হাজারো প্রশ্ন। এর উত্তর কোথায়? সন্ধ্যা প্রায় 7টা। বেশ কয়েকজন মেহমান এসেছে জিমিনের বাড়িতে জিমিনের জন্মদিনের উপলক্ষে।
ছোট বাড়িটা মুহূর্তে সুন্দর করে সাজিয়ে তুলেছে তে। আশেপাশে ফেরি লাইটে ঝলমল করছে। ইউনো একা নিজে মেহমানকে আপ্যায়ন করতে গিয়ে নিঃশ্বাস ফেলতে পারছে না। সিমি যেহেতু বাড়তি কাল, তাই তাকে যেন পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রেখেছে। সিমি এখনো স্বাস্থ্যমগ্ন, আর তে ছোটাছুটি করছে। আয়ু তাকে এক মুহূর্তের জন্য রেহাই দিচ্ছেন না। এতে লিসা অনেক বিরক্ত। তেকে অনেকবার মানাও করেছে, কিন্তু কি করার, তে তো ওনার মামিমার কথা ফেলতে পারেন না। অন্যদিকে সিমনের দেওয়া ঠিকানা অনুযায়ী এসে পড়ে জাংকুক। গাড়ি থেকে নামে সে, একবার ওপরের দিকে থাকা চাঁদের দিকে পর্যবেক্ষণ করে। চোখ সবুজ বর্ণ হতে নীল চোখ বুঝে ফেলে সে। তৃষ্ণা পাচ্ছে তার, রক্তের তৃষ্ণা। সামলাতে হবে নিচে গিয়ে। এক ঢোক দিয়ে মাঝের একটা গাড়ির দিকে পা বাড়াইছে। সদর দরজা খোলা থাকায় ভেতরে ঢুকে পড়ে জাংকুক। ভেতরে অনেক মানুষের ভরপুর, একটু অন্ধকার অন্ধকার পরিবেশ। ফেয়ারি লাইট এবং আশপাশে কিছু ফুল দিয়ে সারাতে ছোট ড্রয়িং রুমটাও চকচক করে উঠছে। আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে জাংকুক। তার আগমনে কিছু মানুষ অদ্ভুত চাহনিতে দিয়ে তাকিয়ে থাকে তার দিকে। তাতে ভ্রুক্ষেপহীন জাংকুক তার চোখ চোরা খুঁজছে চেনা মানুষকে। এমন সময় তার চোখ থমকে পড়ে সেই মহাময় মেয়েটিকে দেখে। হ্যাঁ, তাকে তো খুঁজছিল জাংকুক। গোল্ডেন কালার লং জামা, তার উপর অন্য যারা চিকচিক করছে অন্ধকারেও। এই আবছা আলোয় মেয়েটির সৌন্দর্য দিব্য ফুটে উঠেছে। তার হাতে গ্লাসের ট্রে। অপরজন মেয়ের সঙ্গে ভ্রু কুঁচকে কথা বলছে মেয়েটি। তার ঠোঁট নাড়ানোর ভঙ্গিও গভীরভাবে দাগ কাটছে জাংকুকের মনে। হালকা মাথা নাড়িয়ে এগিয়ে যায় সে। আজ ওই ছেলেটা আসবে। সত্যি বলছিস? উফ, তাহলে দেখতে পাচ্ছি তোর সেই মময় রাজাকে। বেশ এক্সাইটেড আমি। লিসার কথায় চোখ ছোট ছোট করে ফেলেতে চাপা শুয়ে বলে, আমি জাস্ট 100 মানুষের প্রশংসা করেছি লিসা। এটা তো হতেই পারে। এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে বলতো? দেখতে অনেকে প্রশংসা করলে হয়তো সেটা নার মানে নিতাম, বাট স্বয়ং কিম তিয়ং, যে কিনা সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী, সে একটা ছেলের প্রশংসা করেছে। এটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। নিশ্চয় ছেলেটা কোনো প্রিন্সের মতো দেখতে। তের মনটা হঠাৎ পিছিয়ে যায় প্রিন্সের কথা শুনে। সে কিছু বলার আগেই পিছন থেকে তের মনে উদাল বাতাল ঢেউ সৃষ্টি করার কণ্ঠস্বর ভেসে আসে। আমার নিয়ে কথা হচ্ছিল বুঝি? জাংকুকের কণ্ঠ শুনতে ভুল হয় না তের। এই কণ্ঠ যেন কত বছরের চেনা। ফিরে তাকাতে আলিসা। সাইড ওভার শার্টের উপর কালো রঙের ব্লেজার, কালো জিন্স, হাতে মোটা চাইনিজের ঘড়ি এবং পায়ে কালো কেস। আর চুলগুলো এক সাইডে মোড়া। কিছু চুল মাঝে মাঝে দমকা হাওয়া করে ফেলে বাম পাশে, পুরো একটু উপরে ফুটছে। মিটমিটে আলাদা নীল চোখের উজ্জ্বলতা বেড়েছে দ্বিগুণ। ঠিক কিভাবে বা কোন শব্দ বললে লোকটার সৌন্দর্য প্রকাশ করা যাবে তার ঠিক জানা নেই তের। ঠোঁট জোড়া টিট করে কাঁপতে থাকে তের। সে বিরাজ করছে অন্য দুনিয়ায়। অন্য পাশে লিসা নিখুঁতভাবে একবার জাংকুকের দিকে একবার তের দিকে দেখতে থাকে। তের ভাবসাব দেখে মনে হচ্ছে এই সেই মহাময় ব্যক্তি। চোখটা ঝলমলে ওঠে লিসার। মনে হচ্ছে যেন লিসার সামনে মস্ত বড় একটা চকলেটের বক্স রাখা আছে। জাংকুক চকলেটের থেকে কম কিসে। নিজেকে সামলিয়ে তেকে হালকা ধাক্কা দেয় লিসা। নিজের জগৎ থেকে বেরিয়ে এসে লজ্জায় মাথা নুয়ে ফেলে তে। ব্যাহের মধ্যে কি করে এতক্ষণ তাকে থাকতে পারলো সে? আমতান্ত করে বলে ওঠে, ওয়েলকাম স্যার। হোয়াট ডিড ইউ সে? আর বাঁকা করে কানে এগিয়ে বলে জাংকুক। তে একটু খাবে চায়। ও কি ভয়ে উল্টোপাল্টা কিছু বলেছে? জাংকুক এক পকেটে হাত দিয়ে অন্য হাতে চুটকি বাজিয়ে বলে, আই অ্যাম নট ইয়োর স্যার মিস্তে। আমার ড্যাড হবে তোমার স্যার। তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? হ্যাঁ, নাম ধরে। ভেবে দেখো, আমার নাম ধরে ডাকার চান্স আমি জায়গা থেকে দেই না, তোমাকে দিয়েছি। আই থিঙ্ক তোমাকে সেটা সাথে গ্রহণ করা উচিত। তে এক হাতে ট্রে ধরে হঠাৎ গলায় হাত দেয়। তার তৃষ্ণা লাগতে শুরু করেছে হুট করেই। তারপর হাত ছুঁড়ে নিজের কানের পিঠে চুল গুজে দেয় সে। কানের দুলটা চিকচিক করে ওঠে। সেটা খেয়াল করে জাংকুক। সে পকেট থেকে কিছু একটা বের করে এগিয়ে দেয় তের সামনে।
জাঙ্কুকের হাতে তের ফোন আর পার্স, জিনিস দুটো হাতে নাই তে। তখনই হাজির হন আয়ু। জাঙ্কুকের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে তেকে বলে, ইনি কে? কাকে ইনভাইট করেছিস? তে মিনমিনিয়ে বলে, মামি, ইনি আজ আমার ইন্টারভিউ নিয়েছিলেন। অফিসের এমডির ছেলে হন। আর মিস্টার চিয়ন, উনি আমার মামি, আমার সিমিনার আম্মু। ওনার কাছেই থাকি আমি। আয়ুর চোখ জলজল করে ওঠে। উনি যেন প্রাণপণে এমন ছেলেই চান নিজের মেয়ের জন্য। যথেষ্ট বড় লোক, আর কি চাই? তিনি তের দিকে তাকিয়ে চোখ গরম করে বলেন, আমি পরিচয় নিচ্ছি। তুই এখানে কি করছিস? বাড়িতে এত লোকজন, কার কি লাগবে সেটা কি আমি দেখবো? যা, কার কি লাগবে দেখ গিয়ে। তে মাথা নাড়িয়ে থমথমে মুখখানা নিয়ে সেখান থেকে চলে আসে। সেই সঙ্গে লিসাও এক দৌড়ে চলে যায় তের পিছু পিছু। আয়ু দাঁত বের করে হেসে জাঙ্কুকের দিকে তাকান। জাঙ্কুক ভদ্রতার খাতিরে একটু হেসে অন্যদিকে তাকায়। তা তোমার পুরো নাম কি বাবা? চিয়ন জাঙ্কুক। জাঙ্কুকের উত্তরে আরো নড়েচড়ে প্রশ্ন করে ওঠেন তিনি। তা তোমার বাবার নিশ্চয়ই অনেক বড় ব্যবসা, সামলাতে অনেক পরিশ্রম করতে হয়, তুমি সাহায্য করো না? জাঙ্কুকের বিরক্ত লাগছে। ও বুঝে গেছে মহিলাটি সুবিধার নয়। এমনিতেও এভাবে একের পর এক প্রশ্ন উত্তর দিতে তার ভালো লাগে না। তবু মুখে হাসি টেনে বলে, না, আগে হেল্প করতাম না, এখানে ছিলাম না, তাই হেল্প করা হয়ে ওঠেনি। কাল থেকে আমি অফিসে যাব। নিশ্চয়ই একদিন বিদেশে ছিলে, থাকবেই তো। তোমরা বড় লোকের ছেলে, বিদেশেই তো পড়াশোনা করবে। বয়স হয়েছে তোমার, বিয়ে টিয়ে করবার জন্য দেশের জন্য নিশ্চয়ই। সত্যি বলতে এখানকার মেয়েরা কিন্তু অনেক ভালো। আমার মেয়েটাকেও দেখো না, ও কত ভদ্র। আমার মেয়েরই তো আজ জন্মদিন। ও নর্মতা দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। কথাটা বলেই হেসে দেন আয়ু। জাঙ্কুক এখান থেকে মুক্তি পাওয়ার সুযোগ হচ্ছে। আয়ুর কথা শেষ হবার পরই সে বিড়বিড় করে বলে, বিদেশনা কপালে ছিল না তো দিন। কিছু বললে বাবা? জাঙ্কুক নিজের ফোন বের করে ব্যস্ত হয়ে বলে, না মানে হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট ফোন করার আছে, সো এক্সকিউজ মি। তাড়াহুড়ো করে চলে আসে জাঙ্কুক। হাত ছেড়ে পাচ্ছে সে। এই মহিলাটার কথা শুনে কখন যে হুটহাট করে উল্টাপাল্টা কিছু বলে ফেলবে তার ঠিক নেই। এমনিতে রক্তের পিপাসা বাড়ছে তার। এক ফোঁটা রক্তের জন্য হাঁসফাঁস করছে সে। কোথায় পাবে সে রক্ত এখন? এক হাতে মাথার চুল হালকা টেনে ধরে জাঙ্কুক। জাঙ্কুক সেটাই আয়ুর কাছে আসে জিমিন। জাঙ্কুকে দেখে জিজ্ঞাসা করে, উনি কি ছিল মা? ওই যেতে নাকি যে অফিসে চাকরি পেয়েছে সেখানকার এমডির ছেলে। একবার যদি তোর সম্বন্ধ ওর সঙ্গে করে দিতে পারি তাহলে রানী হয়ে থাকবি তুই। বিব্রত হয় জিমিন। সাজালো গলায় বলে, মা তুমি নিশ্চয়ই এসব বিয়ে নিয়ে ওনাকে বিরক্ত করেছিলে। তোমার স্বভাব কখনো বদলাবে না, সম্ভবই নয়। উনি তোমার এসব কারণে এড়িয়ে চলে গেছেন। তাকে তাকে এসব নিয়ে প্রশ্ন করতে থাকো। জিমিন রেগে মেগে গিয়ে সবাই বসে। মায়ের এসব আচরণ মোটেও ভালো লাগে না ওর। ক্লান্ত হয়ে এসে বড় জানার কাছে দাঁড়াইতে, ওর হাতে কোনো সফট ড্রিঙ্কসের ট্রে। আয়ু বারংবার তাকে ধমক দিয়ে কাজ করাচ্ছে। একটু প্রশান্তি চাইছে। তার কাছে প্রশান্তি মানে বাইরের প্রকৃতির হাওয়া এবং এই পূর্ণিমার চাঁদের আলো। আবার গলায় হাত দেয়তে অলরেডি 2 গ্লাস পানি খেয়ে ফেলেছে সে। তবুও পিপাসা কমবার নামগন্ধই নিচ্ছে না। চাঁদের দিকে চোখ রাখতেই মুগ্ধ হয়ে যায় সে। আস্তে আস্তে চোখের মুখ থেকে কালো রঙটা মুছে সবুজ রঙে পরিণত হয়। তার লাল এবং সিল্কি চুল অবাধ্য হয়ে উঠতে থাকে। সম্মিলিত হয়ে পড়ছে সে। দূর থেকে জাঙ্কুক লক্ষ্য করে দেখে। অন্ধকার অন্ধকার পরিবেশ, কিভাবে এক নাগারে তাকিয়ে আছে আকাশের দিকে মেয়েটি। তাহলে ও কি সম্মিলিত হয়ে পড়েছে? জাঙ্কুকের ধারণা কি সঠিক? এই তে নামের মেয়েটাই কি তার প্রিয়সী তেজুসান? পা চালিয়ে তের পাশে গিয়ে দাঁড়ায় জাঙ্কুক। ততক্ষণে তের রেস কেটে গেছে। এত হয়েছে জ্ঞান ফিরেছে ওর। পাশে তাকাতেই চমকে ওঠে সে। আপনি? জাঙ্কুক চোখ বন্ধ করে রয়েছে। নাক টেনে কোনো কিছু গন্ধ নিচ্ছে সে। অস্বস্তিতে পড়েতে নিজের ওনা ঠিকঠাক করে দাঁড়াতেই জাঙ্কুক চোখ বন্ধ করে বলে ওঠে, সেই সেম ঘ্রাণ। তে কিছুই বুঝতে পারে না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আস্তে আস্তে চোখ খোলে জাঙ্কুক।
ও এই একই গন্ধ সেই সাদা রুনাতেও পেয়েছে, যেটা পড়েছিল ভ্যাম্পায়ার রাজপ্রাসাদে, তাও ওর কক্ষের বাইরে। আশা নিরাশাতে পরিণত হলেও তের প্রতি সন্দেহটা চায় না তার। কে এই সৌন্দর্য গ্রামে? কি তার আসল পরিচয়? চাঙ্কুকের ভাবনার ফোরম কেটে তে চাঙ্কুকের দিকে ট্রে এগিয়ে দিয়ে বলে, সফট ড্রিঙ্কস নেবেন? চাঙ্কুক মাথা দুলিয়ে একটা ড্রিঙ্কস হাতে তুলে নেয়। সেটা তের দিকে এগিয়ে দিয়ে বলে, আমার নয়, তোমার ড্রিঙ্কসের প্রয়োজন। আমার প্রয়োজন হবে কেন? তোমার বারবার ঢোক গিলা সেসব বলে দিচ্ছে তুমি তৃষ্ণার্ত। নাও খাও। তে কথা না বাড়িয়ে গ্লাসে ঠোঁট লাগায়। তার চোখ এখনো চাঙ্কুকের দিকে। কয়েক ঢোক খেয়ে শেষ করে গ্লাসের ড্রিঙ্কস শেষ করে গ্লাসটা ট্রেতে রেখে একটুখানি হাসিতে। সেই হাসি গিয়ে লাগে চাঙ্কুকের বুকের বাম পাশে। মূর্তি যেন কয়েকটা হার্টবিট মিস করে ফেলেছে। একটু একটু করে তার হাত রাখে বুকের বাম পাশের ওপর। তে ভুরুকুচকে তাকায়, বুকের দিকে তাকিয়ে বলে, কি হলো? না, নাথিং। বুকে এইভাবে হাত দিয়েছেন কেন? হার্ট অ্যাটাক হয়ে গেছে মেবি। বিস্ফোরিত চোখে তাকাইতে। এ কেমন কথাবার্তা? ঠোঁট চোরা শুরু করে বলে ওঠে, কি বলছেন কি এসব? নিচের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে চাঙ্কুক অদ্ভুত মুখভঙ্গিতে করে বলে ওঠে, তুমি বুঝবে না। রক্তের বড় পাত্র সামনে নিয়ে বসে আছেন কিম নামচুন। তার চোখে মুখে রাগের ছাপ। আজ পূর্ণিমা রাত। এই রাতে চাঁদের দিকে তাকালে আসল রূপ পেরিয়ে আসে ভ্যাম্পায়ারদের। সেই বিষয় নিয়ে চিন্তিত উনি। চড়ে বলে উঠলেন, রোজ, তোমাকে বলেছিলাম চাঙ্কুকের উপর নজর রাখতে। ও যেন কোথাও নজর। তুমি কি করলে? ওকে বেরোতে দিলে? আমি তো চেষ্টা করেছিলাম নামচুন ভাই। এখন চাঙ্কুককে তো আপনি চিনেন বলুন। ও কারো কথা শুনে, কারো কথা মানে বলুন। আর অতিরিক্ত রাগলে কি হতে পারে সেটা আপনিও জানেন। কিন্তু চেয়ার থেকে উঠে দাঁড়ান কিম নামচুন। মেজাজ বিগড়ে যাচ্ছে তার। নিজের ছেলের বিষয় নিয়ে এত চিন্তিত আগে কখনো হননি তিনি। ছেলেটা ফোনও ধরছে না। নিজেকে সংযত রাখতে চেষ্টা করেন উনি, কারণ রাগ ভালো নয়। রাগ সংযত রাখা ধর্মের কাজ। হ্যাঁ জানি, ও রাগলে ভয়ানক হয়ে ওঠে, কারণ ওর সত্তা হারিয়ে ফেলেছে। শয়তান সত্তা বিরাজ করছে ওর মধ্যে। এই শয়তান সত্তা কেন বিরাজ করছে সেটাও জানি। আমার ছেলেকে ওই অলসুফেরা তো শয়তানের বংশধর বানিয়ে দিয়েছিল এক সময়, যার রেশ ও এখনো কাটিয়ে উঠতে পারেনি। একমাত্র তেজই তো ছিল যে ওর এই সত্তাকে বের করতে পারতো। কিন্তু আমার ছেলে যে ওকে মেরে ফেললো। তেজুকে তো আবারও ফিরে আসবার কথা বলা হয়েছে নামজুন ভাই। আমরা তো তেজুকে খুঁজতে পারি, তাই না? ও নিশ্চয়ই আশেপাশে আছে, নয়তো আমাদের চাঙ্কুক অভিশাপ থেকে মুক্ত হতো না। ওকে যদি আবার চাঙ্কুকের পাশে। কথাটা শেষ হতে দিলেন না কিম নামচুন। কবির মুখভঙ্গি এবং চোখে ভয় নিয়ে বললেন, না, তেজু আমাদের জন্য যেমন ভালো তেমনই ভয়ানক। তুমি ভুলে যাচ্ছ রোজ। যদি হোক তেজুকে মেরে ফেলেছে চাঙ্কুক। ওর মন ওর আত্মা সব খুন করে দিয়েছে চাঙ্কুক। ও ফিরে এলে এবং সব মনে পড়লে আমার ছেলে থেকে যদি প্রতিশোধ নিতে চায়, তখন আমি কি করব বলো? চাঙ্কুক আমার ছেলে, আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না রোজ। তবে কি করবি তুমি? কিম নামচুনের আগ্রহী মন, ওর মাথাতেও কিছু আসছে না। একদিকে কিম নামচুনের কথা সঠিক, বংশধর হিসেবে চাঙ্কুক আজ সুখে জীবিত। চাঙ্কুক কিম নামচুনের শ্রেষ্ঠ পুত্র। নামচুন চিন্তিত হয়ে পড়েন। সেখানে বিষয় নাকি ঠান্ডা মাথায় ভাবা উচিত, কিন্তু এই মুহূর্তে ওনার মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। অজস্র ভয় দখল করে নিচ্ছে ওনার মস্তিষ্ক। দিশারা হয়ে পড়েন উনি। কালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তে। তার দিকে অগ্নিস্বর দৃষ্টিপাত করেছে নায়ু। পানিতে ভরে ওঠে তের ভয়ানক সুন্দর বড় আঁকি জোড়া। অপমান আর অসম্মানে কাঁপতে শুরু করে সেখানেই। আয়ু ঘর ভর্তি লোকের সামনে থাপ্পড় মেরেছে তেকে। তার অপরাধ সে ভুল করে বেখেলি হয়ে খাবার ফেলে দিয়েছিল। খানিকটা খাবার আয়ুর শাড়িতে লেগে গিয়েছে। এতেই অগ্নিশর্মা হয়ে গিয়েছেন উনি। সিমি দ্রুত এসে তের পাশে দাঁড়ায়। তেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে হতভম্ব সুরে বলে ওঠে, মা তুমি এটা কি করলে? ওকে থাপ্পড় মারলে কেন? হ্যাঁ মা, এতদিন তুমি তের সঙ্গে যা যা ব্যবহার করেছো আমার
আমরা মেনে নিয়েছি, কেউ মেবি মেনে নিয়েছে। সবকিছুর একটা সীমা থাকে মা, আজ তুমি সেই সীমাটাই তো। ইউরো থমথমে করে কথাটা বলতেই আগুনের মতো ধপ করে জ্বলে ওঠেন আয়ু। আচ্ছা, তোরা নাকি সীমা শিখাবি? কি ভুল করেছে? আমি শাসন করেছি, ও বেয়াদবি করেছে। দেখছিস না আমার শাড়ি কি অবস্থা করেছে ও? আমার তো মনে হয় ওই ইচ্ছে করে এসব করছে, যাতে জিমিনের জন্মদিন ঠিকঠাক করে না হয়। ছোট ছোট চোখে তাকাইতে, মা বাবা না থাকে কোথায় এমনই কষ্ট অপমান সহ করতে হয়। ইয়নো তুমি গেছে, মায়ের কথার প্রতি উত্তরে কি জবাব দেবে জানা নেই তার। মুখ ফিরে নেয় সে, তে দুবার গলায় বলার চেষ্টা করে, মামি বিশ্বাস করো আমি ইচ্ছে করে এমন। কথাটা শেষ না হতেই গর্জে ওঠে নায়ু। দিয়ে আসে তের দিকে, তৎক্ষণাৎ কারো ভয়ানক চিৎকারে স্তব্ধ হয়ে যায় আশপাশটা। চুপ করুন, এনাফ ইজ এনাফ। পেছন থেকে চাঁদক নিজের হিংস্র চাউনি নিয়ে সামনে আসে। তার চাউনির দিকে তাকানোর সাহস নেই কারোর। প্রথমত খেয়ে জানায়ু মাথা ঘুরিয়ে তাকাইতে, চোখের পলক ফেলতেই গাল দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। থুতনিতে এসে থেমে থাকা পানির পর নিচে পড়তেই নিজের হাত দিয়ে পানির ফোঁটা নিয়ে নেয় চাঙ্কুক। তার দিকে এতে গোলগাল দৃষ্টিতে তাকায়। তোমার চোখের পানি অনেক দামিতে, এই পানি জিনিস চাতার জন্য মাটিতে পড়তে দিও না। চাঙ্কুকের কথায় কেঁপে ওঠেতে লোকটা নিজের হাতের মুঠোয় বন্দি করে তের কোমল হাত। ওর ভেতরটা চলছে শুধু তের অপমানের কারণে। শক্ত গলায় আয়ুর উদ্দেশ্যে বলে ওঠেন, আশার ওর থেকে দেখছি এই মেয়েটাকে একাপে কতটা পরিশ্রম করে যাচ্ছেন। কারণ কি তাও জানি, ও আপনার নিজের মেয়ে নয় বলে ফ্রিতে 5 ফরমাস কাটার লোক পেয়েছিলেন না। কিন্তু আফসোস, আজ থেকে আর এই মেয়েটাকে 5 ফরমাস কাটাতে পারবেন না আপনি। আমি দেব না। তের হাত ধরে দ্রুত বেরিয়ে আসে চাঙ্কুক। গাড়িতে গুটিসুটি হয়ে থমেরে বসে আছে তে। চাঙ্কুকের চোখ মুখ দিকে এখনো একটা টু শব্দ অব্দি বলার সাহস হয়ে ওঠেনি। বেশ অনেকক্ষণ হয়ে গেল গাড়ি চলছে, বেশ স্পিডেই চলছে গাড়িটি, কিন্তু কোন ঠিকানা বা কোন দিশায় চলছে জানা নেই তের। তার তো আর যাওয়ার কোনো জায়গাই নেই, কোথায় যাবে সে? রাগে ফসফস করছে চাঙ্কুক। একখানে গাড়ি গ্লাসের বাইরে তাকে গাড়ি ড্রাইভ করছে সে। এই দুনিয়ার মানুষ বড্ড স্বার্থপর। মানুষ যেমন এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তেমনি মানুষই এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর উপাধিটাও পেয়ে থাকে। কিন্তু এত কেন রাখো জোর? ব্যাপারটা ভেবে নিজেও বিস্ময়ের শিকার হয় চাঙ্কুক। ঠিক কোন সম্পর্ক বা কোন মায়ের টানে থেকে বাড়ি থেকে নিয়ে এসেছে জানে না চাঙ্কুক। ও শুধু এতটুকুই জানে, ও তের এক বিন্দুও অপমান সহ করতে পারবে না। গায়ের সূচের মতো বিঁধবে তার। এই ব্যাপারে বেশিক্ষণ নিজের মাথায় চাপ দিল না চাঙ্কুক। বড় শ্বাস নিয়ে বাঁকা দৃষ্টিতে তের দিকে তাকালো। তে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। জানালা কাঁচ খোলা থাকায় শীতল হাওয়াতে তেল লম্বা লাল ও কালো রঙের মিশানো চুলগুলো একে ধারে ঢেউলে যাচ্ছে, যেন সমুদ্র হওয়ার শখ জেগেছে তাদের। নিচের এক হাত অন্য হাতে কচলে চলেছে তে। ব্যাপারটা বুঝে চাঙ্কুক নিজে বলে ওঠে, কিছু কি বলবে? চাঙ্কুকের ভূতের মতো কণ্ঠ শুনে আটকে ওঠে তে। তারপর আটকাকা গলায় বলে, আমরা কোথায় যাচ্ছি? আমার যাওয়ার তো আর কোনো জায়গা নেই। আমাকে বরং মামি মায়ের কাছে রেখে আসুন, আমি মামি মাকে ম্যানেজ করে নেব। কি করে ম্যানেজ করবে? হাতে পায়ে ধরে? কি করে সহ করে সব? মান সম্মানে বাঁচতে শিখতে সবসময় সবকিছু সহ করতে হয় না। চুপ করে যাইতে চোখের পানি ভরে ওঠে, শুধু বিয়ে পড়ার অপেক্ষা। তখনই চাঙ্কুক কপট করাই বলতে শুরু করে, আমি আগেই বলেছি চোখের পানির দাম সস্তা নয়। নিজের চোখের পানি এত সস্তা পানিও না। আমার সস্তা জিনিস পছন্দ নয়। নাক টেনে হাত দিয়ে চোখের পানি মুছে ফেলেতে কিছুক্ষণ পরে চাঙ্কুক গাড়ি থামায়। আশপাশটা অন্ধকার। গাড়ি জানলা দিয়ে দেখার চেষ্টা করে বাইরের আশপাশটা। আবছা দেখতে পাচ্ছে, চাঁদের আলোয় আশপাশে ঘেরাও করা গাছপালা। দরজা খুলে নামেতে চাঙ্কুক নেমে তের হাত আবারও চিপে ধরে। জায়গাটা নতুন, কোথায় কি আছে জানো না, পড়ে যেতে পারো, ফলো মি। তের উত্তর অপেক্ষায় না থেকে হাঁটতে শুরু করে চাঙ্কুক। তে ঠিক কোনটাকে দেখবে বুঝে উঠতে পারছে না।
চাঙ্কুককে দেখবে নাকি আশপাশটার পরিবেশ? অপলকভাবে তাকিয়ে থাকে চাঙ্কুকের দিকেই। তাকে দেখে এমন মনে হচ্ছে এই আবছা আলোতেও দিব্য পরিষ্কার দেখতে পাচ্ছে। তার চলাফেরার গতি দেখে মনে হচ্ছে দিনের মতো ঝকঝকে, কিন্তু এতে মনোযোগ দিয়েও ভালোভাবে দেখতে ব্যর্থ হচ্ছে। কিছু দূর যেতেই চাঙ্কুক এবং তেকিয়ে দাঁড়ায় একটা বাড়ির সামনে। একতলা বাড়ি, মাঝারি আকারের। অন্ধকার হয় জায়গা চমচম করছে। বাড়িতে লতাপাতা ঝুলে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। চাবি দিয়ে বাড়ির দরজা খুলে চাঙ্কুক। ভেতরটাও আরো অন্ধকার। চাঙ্কুক বলে ওঠে, এখানে দাঁড়াও, আমি আলো জ্বালাই আগে। ঠিক আছে। ভেতরে ঢুকে যায় চাঙ্কুক। কয়েক সেকেন্ডেই আলো ঝলমল করে ওঠে ভেতরটা। চাঙ্কুক মানুষটাও দৃশ্যমান হয়ে ওঠে। সে থেকে ভেতরে আসতে ইশারা করে। এক পা দুপা করে ভেতরে ঢুকেতে মাথা তুলে আশপাশটা তাকাতেই নজরে পড়ে বড় লিভিং রুম। কয়েকটা জায়গা ধুলো ময়লা পড়া দেখে সে বুঝতে পারে বাইরে কেউ থাকে না। এখানে কি করতে এনেছে লোকটি? সন্ধ্যান দৃষ্টিতে তাকাইতে বাম পাশে একটা বড় খোলা বারান্দা, তার এক পাশে একটা রুম যেটাতে দরজা লাগানো। একটা কোণায় সিঁড়ি দেওয়া উপরে ওঠার জন্য, তার পাশে বাইরের ওয়াশরুম। রুমের আশেপাশে রয়েছে ছোট রান্নাঘর। চাঙ্কুক গিয়ে রুমের দরজা খোলে। ভেতরের রুমটাও দৃশ্যমান হয়। লাইট জ্বালাতেই দেখতে পাই মাঝারি আকারের বেডরুম, বেশ পরিপাটি করে সাজানো এবং মনোরম বটে। চাঙ্কুক রুমের ভেতর থেকে জোর গলায় বলে ওঠে, হেই কাম হিয়ার। গুড়িসুটি পায়ে রুমে ঢুকে পড়ে তে। চাঙ্কুক বুকে দুই হাত রেখে উপরে তাকিয়ে বলে ওঠে, এইটা আমার ফার্ম হাউস। মাঝে মাঝেই মাইন্ড ফ্রেশ করতে আসা হয়, তবে কেউ থাকে না, তাই ধুলোবালিও পড়েছে। আমি তো এসব পরিষ্কার করতে পারি না। আজ থেকে তুমি এখানেই থাকবে। চমকিত চাউনিতে তাকাইতে মুখটা আপনা আপনি হা হয়ে যায়। এই বাড়িতে ও কি করে থাকবে? এটা তো ওর বাড়ি নয়। তাহলে কি চাঙ্কুক তাকে দয়া করছে? সে সব সহ্য করতে পারে, কিন্তু দয়া জিনিসটা তার আত্মসম্মানে আঘাত করে। নির্বিকার সুরে বলে ওঠে, এখানে আমি কি করে থাকবো? সরি, আমি থাকতে পারবো না। এটা আমার বাড়ি নয়, আমি এভাবে থাকতে পারবো না। চাঙ্কুক করা নজরে তাকে তীর দিকে, তবে তার বুঝতে বেশি সময় লাগে না যে তীর আত্মসম্মানে আঘাত লাগছে। এগিয়ে আসে চাঙ্কুক, একটু নিচু হয়ে শান্ত সুরে বলে ওঠে, ও হ্যালো মিস তে, তোমাকে এখানে থাকতেই হবে। আমি যখন বলেছি এখানেই থাকতে হবে। আমি আমার গাড়ির পেট্রোল খরচ করে এত দূরে নিয়ে এলাম, আর তুমি বলছো থাকবে না? হেই ওয়েট, তুমি কি বাই এনি চান্স আমার এই বাড়িতে থাকতে দেওয়াকে দয়াবাল ভাবছো? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দিয়ে তৎক্ষণাৎ চাঙ্কুক আবার বলতে শুরু করে, তাহলে তুমি বড়ই ভুল করছো মিস্তে। আমি তোমাকে দয়া করছি না, এখানে আমারও স্বার্থ আছে বলেই নিয়ে এসেছি। তোমার মামিমাকে যত দূর চিনেছি, তোমাকে উনি বিন্দুমাত্র শান্তি দেন না। আর তুমি আমার ড্যাডের অফিসে কাজ পেয়েছো, তাও আমার জন্য। কাল থেকে তোমার পড়াশোনা, তোমার কাজে চাপ থাকবে। বাড়ি গিয়ে মামি মায়ের কাজে ব্যস্ত হয়ে পড়বে তুমি। অতঃপর অফিসের কাজ করতে হিমশিম খাবে, হয়তো কখনো কখনো কমপ্লিট করতে পারবেও না কাজ। তখন তো প্রবলেম হয়ে যাবে, তাই না? আমার ড্যাডের কাজের ক্ষতি হয়ে যাবে। এখন বুঝতে পারছো আমার স্বার্থ ঠিক কোথায়। তুমি যাতে শান্তিতে আমার কাজ কমপ্লিট করতে পারো, সেই কারণে তোমাকে এখানে নিয়ে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলা উচিত বুঝতে পারছে না তে। চাঙ্কুকের এমন লজিকের সামনে মিয়ে গেছে তে। একটা মানুষের মধ্যে এতটা পেঁয়াজ কি করে থাকতে পারে? ড্যাব করে তাকিয়ে আছে তে। সেটা থেকে হালকা কাশি দেয় চাঙ্কুক। তারপর আলমারির কাছে গিয়ে আলমারি খুলে নিজের শার্ট প্যান্ট বের করতে থাকে চাঙ্কুক। একটু বাঁকা হেসে বলে, এইভাবে তাকিও না, প্রেমে পড়ে যাওয়ার চাল 100%। কপাল শুকো ভাঁজ পড়ে তের, মুখ ফুলিয়ে বলে, 0%। আপনার প্রেমে পড়তে আমি মরে যাইনি। হাসিটা প্রবার হতেই মরে যাওয়ার কথা শুনে থেমে যায় তার পুরো শরীর। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। বিড়বিড় করে বলে, একজন তো মরেছিল, আমাকে ফুল বুঝে প্রাণ ত্যাগ করেছিল। সঠিকটা বুঝবার সময়টুকু পাইনি। চাঙ্কুকের কথাগুলো অস্পষ্ট হয়ে থেকে তের কাছে।
শুকনো গলায় বলে ওঠে, কি বললেন? হুঁশ ফিরে জাঙ্কুকের। দ্রুত আলমারি লাগিয়ে মাথা নাড়িয়ে বলে, কিছু না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। চলে যায় জাঙ্কুক। থমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তে। কয়েক সেকেন্ডের পর সেও ঢুকে পড়ে ওয়াশরুমে। নিচের হাতে ফুলের বড় বুকে নিয়ে বসে আছে জিমিন। ফুলের বুকেটা জাঙ্কুকের দেয়া। যখন জাঙ্কুক ডেকে নিয়ে চলে যায়, কিছুক্ষণের মাঝে আবারও ফুলের বুকে দিতে আসে। দিয়ে শুষ্ক গলায় উইশ করে শুধু বলে, আজ থেকে তে কখনো এই বাড়িতে আসবে না। আপনার যদি ওর সঙ্গে দেখা করার ইচ্ছে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এইসব রেডিকুলাস পিপলসদের সঙ্গে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। এতটুকু পরে দূরত্ব স্থান ত্যাগ করে জাঙ্কুক। তখন থেকে এক মনে বসে আছে জিমিন। ইয়েনো রেগেমেগে দরজা লাগিয়ে বসে আছে। আজ তার মা অতিরিক্ত করে ফেলেছে। সে থেকে নিজের বোনই ভেবেছে। জিমিনের পাশে গিয়ে বসে নায়ু চিন্তিত সুরে বললেন, জিমিন রে, তোর ভাই দরজা খুলছে না। খেতে ডেকেছি, তাও খুলছে না। তুই একটু ওকে বল না। কেন মা? আমি বলবো কেন? তোমার বউ রাগ দেওয়া নাকি ভারী যৌক্তিক নয়? আজ তুমি এমন কাণ্ড বাঁধালে ভাবলো নিজেরই খারাপ লাগছে। মেয়েটার সাথে এমন নিষ্ঠুর কি করে করতে পারো তুমি? মা বাবা হারা অসহায় মেয়েটাকে তুমি এত টাকা দিতে পারলে? আয়ুর দিকে তাকে এক নাগারে কথাগুলো শুনিয়ে দিল জিমিন। ও আজ সত্যি এমনটা আশা করেনি। আয়ু আশ্চর্যজনক ভাবে তাকে জোরে বলে ওঠেন, আজ ওই মেয়েটার জন্য আমার বিরুদ্ধে কথা বলছিস জিমিন? আজ ও তোর কাছে বেশি দামি হয়ে গেল? ওর গুরুত্ব বেশি তোর কাছে? আমি তোদের কেউ না? বিরক্তিতে চোখ বুঝে আবারও চোখ খুলে জিমিন। সে কি বলছে আর তার মা কোথায় বিষয়টা টেনে নিয়ে যাচ্ছে? আমি সেটা বলিনি মা, তুমি বিষয়টা অন্যদিকে ঘোরাচ্ছ। তুই তো কেউ নেই মা, আমরাই তো ওর কাছে সব ছিলাম। তুমি কি পারতে না তাকে কাছে টেনে নিয়ে আমাদের মধ্যে বড় করতে? শোন, আমার এত জনদরদি হওয়ার শখ নেই। পরের মেয়ের জন্য আমি এত টান দেখাতে পারবো না। দরজার বাদ ভেঙে যায় জিমিনের। উঠে দাঁড়িয়ে চিড়ে বলে ওঠে, তাহলে ঠিক আছে, ভালো হয়েছে। ও যেন এই বাড়িতে কখনো ফিরে না আসে। নিজেকে বদলা মা, নয়তো পরে পস্তাতে হবে। গটগট করে নিজের রুমের দিকে চলে যায় জিমিন। গিয়ে সজোরে দরজা লাগিয়ে দেয়। ওর ভালো লাগছে না, দেখে ও আর কাছে পাবে না। ভাবতেই মনটা বিষণ্ণ হয়ে উঠছে। আর সব হয়েছে তারই মায়ের জন্য। ফ্রেশ হয়ে গলায় টাওয়াল ছড়িয়ে তেল ঘরের দরজায় উকি দেয় জাঙ্কুক। মেয়েটা বসে আছে বিছন্ন হয়ে, হাঁটুতে মুখ গুজে দিয়ে কিছু একটা ভাবছে সে। দরজায় টোকা দিতেই ভাবনা জগতে বেরিয়ে আসে তে। অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকায়। জাঙ্কুক ঘরে ঢুকে ঢুকতে বলে, এখনো বুঝি অ্যাডজাস্টমেন্ট করতে সমস্যা হচ্ছে? আমতা করতে থাকে তে। জাঙ্কুকের একটা হাসি মূর্তি চুপ হয়ে গিয়ে তাকাই এই বিমোহিত তের দিকে। গম্ভীর গলায় বলতে থাকে, নিজের সমস্যার কথা বলতে শেখো স্ট্রেটলি। থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মাঝে মাঝে আসবো এখানে। আর তোমার ভয় করলে আমি এখানে কোনো মেয়ের সহকর্মীকে পাঠিয়ে দেব। আচ্ছা, আপনি কি আজ রাতে এখানে ঘুমাবেন? তের কথাগুলোতে একটু ভয় মিশে আছে। তাকে আরো ভয় পাওয়াতে ইচ্ছে করছে জাঙ্কুকের। তাই সে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আজ এখানেই থাকবো। ঠোক গিলেতে কণ্ঠস্বর আরো মিনমিনে হয়ে আসে। কোথায় থাকবেন? কেন, এই ঘরে তোমার সাথে। কি? হুয়া করে হেসে ওঠে জাঙ্কুক। তের ভয়ানকের চেহারা বেশ এনজয় করছে সে। তের চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। এই মজাটা তার মোটেও ভালো লাগেনি। হাসতে হাসতে জাঙ্কুক বলে, এই বাড়িতে দুটো বেডরুম আছে। ওই যে কলা বারান্দা দেখেছো, সেখানে আর একটা বেডরুম আছে। সেটা খেয়াল করোনি? আমি সেখানে থাকবো। একটু ভরসা করতে শেখো, জাঙ্কুককে অনুভব করতে শেখো। শেষ কথাটা কপন খেলে এসে পৌঁছায় তের কানে। বারবার একই কথা তার কানে বাজতে থাকে। এই কথাটা যেন আগেও কোথাও শুনেছে সে। এই কথাটা ইতিমধ্যে তার কাছে হয়ে উঠেছে মধুর। জাঙ্কুক নিজের মাথার চুল এপাশ ওপাশ করে হাতে দুটো আঙ্গুল নাড়িয়ে বলে ওঠে, গুড নাইট। চলে যেতে নেয় জাঙ্কুক। দরজা দিয়ে বের হতেই পিছুটাকে তে। জাঙ্কুক, শুনুন। তের মুখে জাঙ্কুক নামটি জাঙ্কুকের কানে নয়, হৃদয়ে এসে আঘাত করে। তার হৃদয় মুহূর্তেই পুরোটা ন্যায় ফুটো করে দিয়ে চলে যায়। এই ডাক তো তাকে আগেও থামিয়েছে,
হাজারবার থামিয়েছে, কিন্তু জাংকুক যা ভাবছে সত্যি কি তাই, নাকি এটা শুধু ওর কল্পনা? শিওর না হয়ে তেকে নিজের মনে জায়গা দিতে চায় না সে, তার কারণ ওর হৃদয় শুধু তেজের বসবাস। পিছু ফিরে তাকায় জাংকুক, ইশারা করতেই তে অস্বস্তি নিয়ে বলে ওঠে, আমি কি এই কাপড়ে ঘুমাবো? মানে এমন ড্রেস পরে তো আর ঘুম আসবে না আমার। সত্যি তো, এরপরে যেমন ড্রেস তা পরে ঘুমানো সম্ভব নয়। জাংকুককে আবার আলমারিতে হাত দেয়, তোমরা মেয়েরাও না কি সব ড্রেস পরিধান করো, যা পরে তোমরা বেশিক্ষণ থাকতেই পারো না, কাজে কেন পড়ো কি জানে। জাংকুকের কথায় হাসি আসে তের, মুখ টিপে হাসে সে, হাতে একটা গেঞ্জি বের করে তের সামনে ধরে সে। গেঞ্জি দেখে থতমত খাইতে অসহায় চোখ মুখ করে বলে, এটা আমি তো আর মেয়ে নই, আমার আলমারিতে কয়েকটা গেঞ্জি আর শার্ট ছিল তাই দিলাম, এখন ভেবে দেখো পড়বে কি পড়বে না, যদি নাও পড়ো তাছাড়া কোনো অপশন নেই। টোটলকে গেঞ্জি হাতে নাইতে, ওকে বাই। তাড়াহুড়ো করে চলে যায় জাংকুক, যেন ওর কোনো তাড়া আছে। তার যাওয়ার পানে তাকে থেকে লাইট অফ করে দেয়তে। জাংকুকের গেঞ্জি পরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে সে। তার সিমিনের কথা খুব মনে পড়ছে, সিমিন তো তার কাছেই থাকতো। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝে ফেলেতে, নাকে একটা গন্ধ এসে ঠেকতেই আদত চোখ খুলে চাদরে নাক লাগিয়ে দেয়তে। এই পারফিউম এবং স্মেল জাংকুকের, যেটা থেকে বেশ টানে। শুধু চাদরই নয়, জাংকুকের গেঞ্জি পালিশ সবখানেই এই স্মেল রয়েছে। তার যেন মনে হচ্ছে জাংকুক তার আশেপাশে আছে। বেশ খানিকক্ষণ ঘুম না এলেও একসময় ঘুমে তলিয়ে যায় সে। গভীর রাতে কোনো প্রাণী হুঙ্কার কানে আসে তের, তবে চোখ খুলতে পারে না সে। অনুপাস ফিরে আবার ঘুমের রাজ্যে তলিয়ে যায়।